ঘোষণা করা হয়নি, এই মাত্র এই শীতটি আমাদের কাছে চলে আসছে, মানে রাউন্ড যে চতুর্থ রাউন্ড গেছে, চতুর্থ রাউন্ডের ফলাফলটি আমাদের কাছে আসছে। চতুর্থ রাউন্ড ফলাফলের মধ্যে আমরা দেখতে পেয়েছি যে বিজেপি 24,009টি ভোট, বিজেপি প্রার্থী 24,009টি ভোট পেয়েছে এবং সিপিআইএম প্রার্থী 5,957টি ভোট এবং কংগ্রেস প্রার্থী যে ভোটাধিকারী তিনি পেয়েছে 5,903টি ভোট। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কিন্তু বিজেপি অনেক ভোটে প্রায় 18,052টি ভোটে কিন্তু লিড করেছে। ওকে, বিজেপি 18,052টি ভোটে লিড করেছেন আপনি বলছেন। এই মুহূর্তে তাহলে জহর চক্রবর্তী, রূপক, জহর চক্রবর্তীকে আর জাস্ট জয়ী ঘোষণা করা সময়ের অপেক্ষা মাত্র। এই মুহূর্তে সেখানকার গণনা কেন্দ্রের বাইরের এবং ভেতরের পরিবেশ কেমন? একদম গণনা কেন্দ্রের বাইরে কিন্তু যে কর্মী সমর্থকরা আছে বিজেপি দলের, ওনারা কিন্তু একদম ব্যান্ড পার্টি নিয়ে এবং বম ফুটিয়ে এবং রং খেলাও শুরু করে দিয়েছে, মানে খুব আনন্দ উল্লাস করছে তোরা। অসংখ্য ধন্যবাদ রূপক, আপডেটের জন্য ধন্যবাদ। তো সুভদ্রা, আপনারা অবশ্যই বিজেপি 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়ী হয়েছে বলে খবর। সেখানে 18,000-এরও বেশি ভোটে জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী উপনির্বাচনে, 56 ধর্মনগর উপনির্বাচনে। সেখানে বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী 18,000-এরও বেশি ভোটে ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম প্রার্থী অমিতাভ দত্তকে পরাজিত করেছেন। আরও একটি আপডেট এই মুহূর্তে পশ্চিমবঙ্গ থেকে। কলকাতায় তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে 8টি আসনে, বিজেপি 3টি আসনে। কলকাতায় আমরা যদি দেখি তাহলে 8টি আসনে, কলকাতায় জেলায় 8টি আসনে এগিয়ে আছে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা, বিজেপি 3টি আসনে এগিয়ে রয়েছে। গৌতমবাবু, এই যে উত্তরবঙ্গে বলা হচ্ছে বারবার যে বিজেপির দাপট গতবারও ছিল, এবারও দেখা গেছে, দক্ষিণবঙ্গে কতটা দাপট দেখাতে পারবে বিজেপি তার উপর নির্ভর করবে, পরিবর্তন না প্রত্যাবর্তন হবে। দক্ষিণবঙ্গেও কিন্তু আমরা এই বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতার মতো জায়গাতে কিন্তু বিজেপিকে আমরা দেখেছি প্রভাব ফেলতে। তার জন্য এই মুহূর্তে বিজেপির যে পরিসংখ্যান দেখাচ্ছে এগিয়ে যাওয়াতে 171টি আসন পেয়ে দেখাচ্ছে বিজেপি। আমরা যতটুকু খবর পাচ্ছি বিজেপি এগিয়ে রয়েছে 171টি আসনে এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা 115টি আসনে এগিয়ে রয়েছে। তবে দর্শক বন্ধুদের জানিয়ে রাখি, যে সংখ্যা আপনারা এই মুহূর্তে নিউজ ভ্যানগার্ডের পর্দায় দেখছেন সেটা এগিয়ে এবং পিছিয়ে থাকার সংখ্যা। এটা কোনো প্রার্থী জয়ী হয়েছেন এমন কোনো সংখ্যা নয়। আলিপুর দুয়ারের 5টি কেন্দ্রেই কিন্তু এগিয়ে আছে বিজেপি প্রার্থীরা। যেমনটা বলছিলাম, উত্তরবঙ্গে বিজেপির দাপট কিন্তু এবার আরো অনেকটাই বেড়ে গেছে বলে আমাদের প্রতিনিধিরা জানাচ্ছিলেন। আলিপুর দুয়ারে 5টি আসনেই বিজেপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন। গৌতমবাবু, কি মনে হয় বিজেপির 171টি আসন পাওয়ার মধ্যে দক্ষিণবঙ্গে বিজেপি প্রভাব ফেলতে পেরেছে? একটা অভিনব রেজাল্ট হবে মনে হচ্ছে। মানে লাস্ট পর্যন্ত এমন কিছু রতি মহারথীরা যাবে যেটা আমরা কখনো ভাবিনি। ঠিক 2011 সালে যেটা আমরা দেখেছি, বড় বড় রতি মহারথী মন্ত্রী থেকে শুরু করে সবাই জড়ে গেছে। ঠিক আজকের যে ট্রেন্ড মনে হচ্ছে, এই ট্রেন্ডে বিজেপি বিশাল পরিমাণে একটা জায়গায় যাবে, যেটা এতদিন কেউ বিভিন্ন এক্সিট পোলেও যে রেজাল্টগুলো দেখিয়েছে তা নিয়েও অনেক রকমের মন্তব্য শুনেছি। কিন্তু আজকে দেখলাম যে সবকিছুকে ছেড়ে বিজেপি কিন্তু এগিয়ে যাচ্ছে। এবং দক্ষিণবঙ্গ যেটা, উত্তরবঙ্গ যেটা বলছিলাম যে আপনি একটু আগে বললেন যে উত্তরবঙ্গে ভালো রেজাল্ট করছে, ঠিক দক্ষিণবঙ্গ মনে হয় ধীরে 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 যত সময় যাবে ততই এটা এগিয়ে যাবে। তবে এই ভোটটা আমার কাছে মনে হয় এই যে তৃণমূলের যে একটা দবদবা ছিল 15 বছর বামফ্রন্টের যাওয়ার পর, বামফ্রন্ট যেভাবে চালিয়েছিলেন, যিনি একটু আগেও আমাদের রাসবিহারী বাবু বলছিলেন যে খুন সন্ত্রাস করে, বিভিন্ন রকমের সন্ত্রাস করে তৃণমূল টিকিয়ে আছে। আসলে এটা ওই যে আমাদের একটা কথা আছে না, যে নালে উৎপত্তি সে নালে বিনাশ। ঠিক যে নালে বামফ্রন্ট ওয়েস্ট বেঙ্গলকে, ত্রিপুরাকে দীর্ঘকাল শাসন করেছে, ঠিক একই হাল কিন্তু তৃণমূল আরেকটু বাড়িয়ে দিয়েছে। যে জায়গাতে সিপিএম একটা সময় ছিল বা বামফ্রন্ট একটা সময় ওয়েস্ট বেঙ্গলে যে 35 বছর যে রাজত্বটা যেভাবে করিয়েছে, সন্ত্রাস, ভয়, অগ্নিসংযোগ এগুলোর মাধ্যমে, ঠিক সেম জিনিসটাকে আরো কয়েকটা ধাপ তৃণমূল এসে এটাকে বাড়িয়ে দিয়েছে। জাস্ট বিজেপির বামফ্রন্টের কৌশলটাকেই অবলম্বন করে ওই যে একক ব্যক্তি। তারপর একটা জিনিস ছিল যেটা বামফ্রন্টের মধ্যে তাদের একটা ক্যাডার বেসড সংগঠন ছিল,
একটা সিস্টেম ছিল। তৃণমূলের মধ্যে কিন্তু ওই সিস্টেমটা নয়, ব্যক্তিটা আছে, আজকে আছে, যদি আজকে কোনো কারণে যদি তৃণমূল হেরে যায়, সরকারটা যদি হেরে যায়, পরবর্তী সময় তৃণমূলের কিন্তু আর কোনো অস্তিত্ব থাকবে না। কারণ একক ব্যক্তি দিয়ে আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আমরা যে দেখেছি, একক ব্যক্তি দিয়ে কিন্তু কখনো রাজনীতি লং পিরিয়ড চলে না। ওকে, আমি আসবো আপনার কাছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছেন পশ্চিমবঙ্গ থেকে আমাদের প্রতিনিধি গোপাল শীল। আমরা চোখ রাখবো সাগর বিধানসভা কেন্দ্রে। গোপালবাবু, এই সাগর বিধানসভা কেন্দ্রের এই মুহূর্তের কি আপডেট রয়েছে আপনার কাছে? তোমাকে বলে রাখি, প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা যেখানে প্রায় দ্বিতীয় থেকে তৃতীয় রাউন্ডের শেষ পর্যন্ত তিনি পিছিয়ে পড়েছেন, এটা কিন্তু একটা রাজনৈতিক যেভাবে যে একটা বিশ্লেষক যারা রয়েছিল তাদের কাছে একটা নতুন বার্তা দিচ্ছে বলে মনে করা হচ্ছে। যারা তুমি 294টা যে নির্বাচন কেন্দ্র, তার মধ্যে একটি মাত্র ফলতা রয়েছে, সেখানে কোনো নির্বাচন পূর্ণ হবে, পরে গণনা হবে। তবে 293 যা ট্রেন্ড বলছে, ইতিমধ্যে যেটুকু দেখা যাচ্ছে 100 থেকে 150 প্রায় আগিয়ে রয়েছে বিজেপি। টিএমসি কিন্তু 90 থেকে 95টার মধ্যে আগিয়ে রয়েছে। অন্যান্যরা রয়েছে যেখানে দেখা যাচ্ছে বামফ্রন্ট মনে কয়েকটি আসন পেতে পারে বলে মনে হচ্ছে, পায়ের তলার মাটি খুঁজে পাচ্ছে, আর অন্যান্য আইএসএফ থেকে অন্যান্য আছে। তবে কংগ্রেস তেমন একটা বেশি কিছু না দেখা গেলেও একটা দুটো জায়গায় খাতা খুলবে বলে মনে করা হচ্ছে পশ্চিমবঙ্গে যা বর্তমান অবস্থা। তবে তুমি বলতে পারো যে ভাবে বিগত কয়েকদিন ধরে 2026 বিধানসভা নির্বাচন নিয়ে সমালোচনা হয়েছিল, সেই নির্বাচনের সমালোচনা সত্যি হতে চলেছে তুমি বলতে পারো। এক্সিট পোলটা অনেকটা কাছাকাছি যাচ্ছে, যা ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ডের যে ট্রেন্ড রয়েছে তাতে কিন্তু বিজেপিটা অনেকটাই আগিয়ে রয়েছে। তুমি জানবে নরেন্দ্র মোদী ইতিমধ্যে তিনি কিন্তু বাংলায় আবার আসছেন, এবং কেন আসছেন তুমি পরিষ্কারই বুঝতে পারছো। নরেন্দ্র মোদী মনে করেছেন হয়তো বাংলাটা তার ঝুলিতে বা তার ঝুলিতে পড়া যাবে, অর্থাৎ ডবল ইঞ্জিনের সরকার হবে। সেই মতো কিন্তু নরেন্দ্র মোদী আজ বাংলায় আসছেন বলে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। তবে যা ট্রেন্ড রয়েছে মনে করা হচ্ছে শাসক দলে ভরাডুবি হচ্ছে। ওকে, এই মুহূর্তে আরেকটা যে খবর যেটা ছিল আপনার কাছে, যে সাংবাদিকদের বেশ কিছুটা দূরে ছাউনির মধ্যে রাখা হয়েছে, কোনো খবর সংগ্রহ করতে দেওয়া হচ্ছে না, সেই পরিস্থিতির বা সেই জট কি কেটেছে? দেখো, তোমাকে বলে রাখি, তোমরা প্রথম থেকে যা জানিয়েছিল বা এখনো সেই পর্যন্ত 7টা থেকে নির্বাচনের গণনা শুরু হলেও এখন প্রায় 11:30 বাজে, এখনো পর্যন্ত আমরা সেই ছাউনির মধ্যেই রয়েছি। এখানে অনেক সাংবাদিকরা রয়েছেন, তারা কেবলমাত্র বসে থাকা, টিভি দেখা, গল্প করা ছাড়ার কোনো কাজ। ওকে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি গোপাল শীলের। গোপাল শীলকে ধন্যবাদ এই আপডেটের জন্য। আমরা পরবর্তী সময় আবারও চেষ্টা করব সেখানে যাওয়ার। সাগর বিধানসভা কেন্দ্রে, সেখানে কাকদ্বীপ কেন্দ্রের কথা উনি বলছিলেন, সাগর বিধানসভা কেন্দ্রের আপডেট উনি দিচ্ছিলেন। এই মুহূর্তে আরো একটি আপনাদের কাছে বড় আপডেট আমি অবশ্যই দিতে চাইব। পূর্ব মেদিনীপুর 3টি আসনে কিন্তু তৃণমূল প্রার্থীরা এগিয়ে আছে, এবং বিজেপি প্রার্থীরা 13টি বিধানসভা কেন্দ্রে এগিয়ে আছে। বিজেপি প্রার্থীরা 13টি বিধানসভা কেন্দ্রে এগিয়ে আছে। পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি 171টি আসনে বিজেপি প্রার্থীরা এগিয়ে আছে, আর এই মুহূর্তে 115টি আসনে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। সবঙ্গে তৃতীয় রাউন্ডে শেষে মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া 693 ভোটে পিছিয়ে পড়েছেন, এগিয়ে পড়েছেন বিজেপি প্রার্থী অমল পণ্ডা। আপনারা দেখতে পাচ্ছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। পশ্চিমবঙ্গে বিজেপি তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াই চলছে। নন্দীগ্রামে এই মুহূর্তে বড় আপডেট, ভবানীপুরে এগিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে সিসিটিভি মনিটর, সেখানে বিভ্রাট। 20 মে বন্ধ থাকবে ওষুধের দোকান, দেশ জুড়ে ধর্মঘট। কেরালায় এগিয়ে কংগ্রেস। বিহারে পুলিশের এনকাউন্টারে বিজেপি নেতার ভাগ্নের মৃত্যু। এই মুহূর্তের কিছু বড় আপডেট আপনাদের সামনে তুলে ধরছি আমরা। বিহারে পুলিশের এনকাউন্টারে বিজেপি নেতার ভাগ্নের মৃত্যু। পশ্চিমবঙ্গে বিজেপি তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াই। পশ্চিমবঙ্গে বিজেপি তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াই এগিয়ে আছে বিজেপি। নন্দীগ্রামে এগিয়ে গেছে শুভেন্দু অধিকারী, পিছিয়ে তৃণমূল। ভবানীপুরে এগিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তের খবর, ভবানীপুরে এগিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে সিসিটিভি মনিটর, বিভ্রাট। 20 মে বন্ধ থাকবে ঔষধের দোকান, দেশ জুড়ে ধর্মঘট। কেরালায় এগিয়ে রয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ। এবং আরো একটি খবর, বিহারে পুলিশের এনকাউন্টারে বিজেপি নেতার ভাগ্নের মৃত্যু। রাসবিহারী বাবু, এই যে আপনি যেটা বলছিলেন যে
আপনাদের দল বা লেফট ফ্রন্টরা যুবদের সামনে এগিয়ে দিয়েছে। আমরা দীপশিতা ধর, মীনাক্ষী মুখার্জি, শতরূপ এবং এমন বহু নতুন মুখ বা যুব মুখকে দেখেছি যারা লড়াইয়ের ময়দানে ছিল। আফরিনকে আমরা দেখেছি। তাদের মধ্যে কেউ সেরকম ভাবে প্রভাব ফেলবে বলে